বিসিবি আন্তর্জাতিক সংবাদ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। ইসরায়েলি আগ্রাসনে গাজায় পরিবহন ব্যবস্থায় ক্ষতি $250 কোটি। ইরানের দাঙ্গায় যুক্তরাষ্ট্রের হাত ছিল। মার্কিন প্রশাসনের মানচিত্রে ভারতের মধ্যে পুরো কাশ্মীর। আক্রান্ত হলে আশপাশের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কয়েক বছর ধরে চালানো ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটির পরিবহন ব্যবস্থার ক্ষতি হয়েছে প্রায় $2.5 বিলিয়ন বা $250 কোটি। শনিবার 7 জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান এল নাবিহ বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ সহ তার সাইকেলে ব্রিফকেস এবং ল্যাপটপ বেঁধে একটি জায়গার সন্ধানে বেরিয়ে পড়েন। তার ছাত্রদের অনলাইনে যোগাযোগ করার উদ্দেশ্যেই এমনটি করেন তিনি। গাজায় ইসরায়েলের আগ্রাসনের আগে একজন অধ্যাপকের সাইকেল চালানো কোনো সাধারণ দৃশ্য ছিল না, কিন্তু এখন যুদ্ধের কারণে আরোপিত একটি করুণ বাস্তবতার মধ্যে এক কাতারে এসে পড়েছেন গাজার ধনী গরিব, শিক্ষার্থী শিক্ষক, মালিক চাকরিজীবী সবাই। বিশেষ করে ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং ধ্বংসপ্রাপ্ত গণপরিবহনের কারণে এখন বিকল্পগুলোর মধ্যে অন্যতম মাধ্যম সাইকেল। এল নাবিহ জানান, 2023 সালের ডিসেম্বরে গাজা শহরের সুজাইয়া পাড়ায় পার্কিং করার সময় তার গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি বলেন, আত্মীয়দের সাথে দেখা করতে যাচ্ছিলাম আর তখন কাছাকাছি একটি ভবনে ইসরায়েলি বিমান হামলা চালায়। এ সময় উভয় উইন্ডো স্ক্রিন ভেঙে পড়ে এবং ইঞ্জিনটি বিকল হয়ে যায় বলে জানান তিনি। এই অধ্যাপক আরও বলেন, আমার গাড়িটি ব্যবহারের অযোগ্য এবং এখন জ্বালানি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, তাই আমাকে এভাবেই মানিয়ে নিতে হয়েছে। ইসলামী বিপ্লবের প্রায় 4.5 দশকের মধ্যে প্রথম সবচেয়ে বড় সংকটে পড়েছিল ইরান। অর্থনৈতিক দৈন্যতার কারণে গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ এক পর্যায়ে দাঙ্গায় রূপ নেয়। এতে সরকারি হিসাবেই 3.5 সহস্রাধিক মানুষের প্রাণহানি হয়। দেশটি শুরু থেকেই এই বিশৃঙ্খলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ছিল বলে অভিযোগ করলেও তার কোনো অকাট্য প্রমাণ তারা হাজির করতে পারেনি। তবে আসলেই তাতে ওয়াশিংটনের ইন্ধন ছিল বলে খোদ মার্কিন অর্থমন্ত্রী স্কট কেনেথ হোমার বেসেন্ট স্বীকার করেছেন। খবর প্রেস টিভির। অর্থমন্ত্রী স্কট কেনেথ স্বীকার করেছেন যে ওয়াশিংটন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইরানে মার্কিন ডলারের ঘাটতি তৈরি করেছিল। এ পদক্ষেপের কারণে ইরানি মুদ্রা রিয়ালের ব্যাপক পতন ঘটে এবং এমন অর্থনৈতিক চাপ তৈরি হয় যা গত ডিসেম্বরের দাঙ্গার প্রেক্ষাপট তৈরি করেছিল। শুক্রবার 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সিনেটের এক শুনানিতে অংশ নিয়ে সিনেটের কেটি এলিজাবেথ বয়েড দেশটির অর্থমন্ত্রী স্কট কেনেথকে প্রশ্ন করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের ওপর তথাকথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি জোরদার করতে কি পদক্ষেপ নিয়েছে। জবাবে মন্ত্রী বলেন, আমরা যা করেছি তা হল দেশটিতে ডলারের সংকট তৈরি করা। এটি ডিসেম্বরে একটি দ্রুত এবং বিশাল চূড়ান্ত পরিণতির দিকে মোড় নেয়, যখন ইরানের অন্যতম বৃহত্তম ব্যাংক দেউলিয়া হয়ে যায়। তিনি আরও বলেন, ইরানের কেন্দ্রীয় ব্যাংককে তখন টাকা ছাপাতে হয়েছিল, দেশটির মুদ্রার মান হু করে পড়ে যায় এবং মুদ্রাস্ফীতি ভয়াবহ রূপ নেয়। ডলার সংকট তৈরি করার পাশাপাশি একই চাপ প্রয়োগের অভিযানের অংশ হিসেবে ওয়াশিংটন ইরানের তেল রপ্তানিও শূন্যের কোঠায় নামিয়ে আনে। এর মাধ্যমে সাধারণ ইরানিদের ওপর অর্থনৈতিক সীমাবদ্ধতা কঠোর করা হয় এবং প্রকাশ্যে দেশটিতে আর্থিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালানো হয়। গত 20 জানুয়ারি এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট কেনেথ বলেছিলেন যে মার্কিন নিষেধাজ্ঞাগুলো মূলত ইরানের মুদ্রাকে দুর্বল করার জন্যই ডিজাইন করা হয়েছিল। গত 28 ডিসেম্বর যখন মুদ্রার অবমূল্যায়ন নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি শুরু হয়, তখন ইসরায়েলের মোসাদের সঙ্গে যুক্ত সুগঠিত দলগুলো সেখানে অনুপ্রবেশ করে। তারা বিক্ষোভকারী, নিরাপত্তা বাহিনী, সরকারি ভবন এবং মসজিদে হামলা চালায় এবং সাধারণ মানুষের অর্থনৈতিক ক্ষোভকে পরিকল্পিত সহিংসতায় রূপদান করে। ইরানি পুলিশ দাঙ্গাকারী এবং তাদের পরিকল্পনাকারীদের আটক করেছে, যাদের মধ্যে বিদেশ থেকে অর্থ গ্রহণকারী এবং অস্ত্র ও বিস্ফোরক বহনকারী ব্যক্তিরাও রয়েছে।
ইরানের পুলিশ প্রধান আহম্মদ রেজা রাদান ব্যাখ্যা করেছেন যে সমাবেশগুলো প্রথমে বাজারের ব্যবসায়ীদের লৈধিক অর্থনৈতিক প্রতিবাদ ছিল, কিন্তু পরবর্তীতে সেগুলো দাঙ্গায় রূপ নেয়। তিনি উল্লেখ করেন যে আটক করা বেশ কয়েকজন ডলারের বিনিময়ে কাজ করার কথা স্বীকারও করেছেন, যা বিদেশি এনজিও এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমর্থনের দিকে ইঙ্গিত দেয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো পরে ওই দাঙ্গা এবং সরকার বিরোধী হামলায় মোসাবের সংশ্লিষ্ট উপাদানের কথা নিশ্চিত করেছে। এছাড়া উত্তর ইরাকে অবস্থিত কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত উগ্রপন্থীরাও সহিংসতায় যোগ দিতে ইরানে প্রবেশ করেছিল। বছরের পর বছর ধরে ইরান কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টি অফ ইরান সহ সশস্ত্র কুর্দি গোষ্ঠীর আন্তঃসীমান্ত হামলার শিকার হচ্ছে, যারা প্রায়ই বিদেশি মদত কাজ করে থাকে। ট্রাম্প এবং তার ইসরায়েলি সহযোগীরা বারবার বিক্ষোভকারীদের ওপর ইরানের দমনপীড়ন নিয়ে সাজানো গল্প ব্যবহার করেছেন, যাতে ইরানের বিরুদ্ধে পুনরায় সংঘাত ও যুদ্ধের দিকে এগোনো যায়। যুক্তরাষ্ট্র সরকারের এক কার্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার শেয়ার করা মানচিত্র নতুন বিতর্ক জন্ম দিয়েছে। শনিবার ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লির সঙ্গে অন্তর্বর্তীকালীন বাণিজ্য সমঝোতার কথা জানাতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতের যে মানচিত্র প্রকাশ করেছে তাতে পুরো কাশ্মীরকেই দেশটির অন্তর্গত দেখানো হয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার। এক্সে মার্কিন বাণিজ্য দূতের কার্যালয়ের পোস্টে ভারতের যে মানচিত্র প্রকাশ করা হয়েছে তাতে দেশটির নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের সঙ্গে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি একই মানচিত্রে চীনের দখলে থাকা কাশ্মীরের অংশ আকসাই চীনও আছে। তবে বিষয়টি নিয়ে পাকিস্তান ও চীনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া প্রকাশ হয়নি। নতুন মানচিত্রের মাধ্যমে ট্রাম্প প্রশাসন কাশ্মীর ইস্যুতে কার্যত ভারতের দাবি মেনে নিল বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর আগে যুক্তরাষ্ট্র প্রশাসন ভারতের যত মানচিত্র প্রকাশ করেছিল তাতে পাকিস্তান ও চীন নিয়ন্ত্রিত কাশ্মীর ছিল না। এবারই প্রথম এমনটা হয়েছে। একাধিক মার্কিন পণ্যের ভারতে ঢুকতে শুল্ক কমছে এমনটা জানাতে গিয়ে ওই মানচিত্রসহ পোস্ট দেয় মার্কিন বাণিজ্য দূতে কার্যালয়। তাতে বলা হয়, কাঠবাদাম থেকে শুরু করে অসংখ্য পণ্য ভারতের নতুন বাজার পেতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও দেশটির সেনাপ্রধান আসিম মুনিরকে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে দেখা যাচ্ছিল। এর মধ্যে এমন মানচিত্র ইসলামাবাদের জন্য বড় ধাক্কা বলেই বিবেচিত হবে বলে বিশ্লেষকদের ধারণা। যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গেও বাণিজ্য বাড়াতে তৎপর। তারা এরই মধ্যে বেলুচিস্তানে শতাধিক কোটি ডলারের বিনিয়োগে রাজি হয়েছে বলে একাধিক ভারতীয় ও পাকিস্তানি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। পাকিস্তানের বিরল খনিজেও ওয়াশিংটনের নজর আছে, তারা পাকিস্তানের কাছে সামরিক সরঞ্জামও বেচছে। শনিবার ভারতীয় সময় ভোরের দিকে যৌথ বিবৃতি দিয়ে অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতার কথা জানায় ভারত ও যুক্তরাষ্ট্র। এই বাণিজ্য সমঝোতাকে স্বাগত জানিয়ে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়াল পরে জানান, নতুন এ সমঝোতা কার্যকর হলে ভারতীয় পণ্যের শুল্ক 18% হবে। ভারতের বস্ত্র, চামড়া, প্লাস্টিক, গৃহসজ্জা, রাসায়নিক শিল্পের জন্য যুক্তরাষ্ট্রের দরজা খুলে যাবে। এর পাশাপাশি অনেক ভারতীয় পণ্যের ওপর কোনো শুল্ক আরোপ হবে না। সমঝোতা অনুযায়ী মার্কিন কৃষিপণ্য সহ বেশ কিছু পণ্যের ক্ষেত্রে ভারতও আমদানি শুল্ক কমাচ্ছে। কিছু পণ্যের ক্ষেত্রে তুলেও নিচ্ছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। পরোক্ষ আলোচনার বৈঠক শেষ করেই পুনরায় পাল্টাপাল্টি হুমকিতে লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানকে আরও দুর্বল করতে দেশটির তেল রপ্তানিকে টার্গেট করেছে ওয়াশিংটন। এই জ্বালানি পরিবহনে যুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে বাড়িয়ে দিয়েছে উত্তেজনা। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। আক্রান্ত হলে পশ্চিম এশিয়ায় সব মার্কিন সামরিক ঘাঁটিকে টার্গেট করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শনিবার ৭ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় আল জাজিরা ফোরামের ১৭তম আসরের এক পার্শ্ব বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন। খবর প্রেস টিভির। আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো আগ্রাসন চালায় তবে আশপাশের আমেরিকান সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। এসব ঘাঁটি আমাদের নাগালের মধ্যেই আছে,
তিনি বলেন, তেহরান প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে আক্রমণ করবে না, বরং যেখানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেই আঘাত হানবে। ইরানি সশস্ত্র বাহিনী যে কোনো মুহূর্তে যে কোনো আক্রমণের দাঁতভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। ইরানের এই শীর্ষ কূটনৈতিক বলেন, ইসলামী প্রজাতন্ত্র শুরু থেকেই স্পষ্ট করে বলেছে যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই, কারণ এটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক বিষয় এবং যে কোনো আলোচনার আওতার বাইরে। তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের একটি অবিচ্ছেদ্য অধিকার এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকা উচিত। তিনি জোর দিয়ে বলেন যে এমনকি সামরিক হামলা চালিয়েও ইরানের এই সক্ষমতা নষ্ট করা সম্ভব হয়নি। আব্বাস আরাকচি স্পষ্ট করে 0% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ধারণা প্রত্যাখ্যান করে বলেন, বিষয়টি আলোচনার পরিধির বাইরে। বক্তব্যের অন্য এক অংশে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু আলোচনার নতুন ধাপের কথা উল্লেখ করেন, যা একদিন আগে ওমানের রাজধানী মাস্কোটে শেষ হয়েছে। তিনি আলোচনাটিকে একটি ভালো শুরু হিসেবে বর্ণনা করলেও সতর্ক করে দেন যে আস্থা তৈরির জন্য সামনে একটি দীর্ঘ পথ বাকি আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলোচনা ছিল পরোক্ষ এবং তা শুধু পরমাণু ইস্যুতেই সীমাবদ্ধ ছিল। তেহরান বারবার জোর দিয়ে বলেছে যে দৃশ্যমান অর্থনৈতিক সুবিধা নেই এমন কোনো চুক্তির বাস্তব কোনো মূল্য নেই, ফলে আলোচনার সময়কাল এবং এর ফলাফল ইরানের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরান নিজের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার আইনি অধিকারের ওপর অনড় আছে এবং বিষয়টিকে আলোচনার চূড়ান্ত সীমা হিসেবে অভিহিত করেছে। তেহরানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যে কোনো পরসম্ভাব্য প্রযুক্তিগত ব্যবস্থা কেবল তখনই বিবেচনা করা হবে যখন এই অধিকার স্বীকৃতি দেওয়া হবে। এর বাইরে যে কোনো পূর্বশর্তকে অন্য পক্ষের অসততার লক্ষণ হিসেবে দেখা হবে। জুন মাসের মাঝামাঝি সময়ে ইরান এবং এর পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন ইসরায়েলি বিমান হামলার আগে 2015 সালের পরমাণু চুক্তির বিকল্প ব্যবস্থা নিয়ে ইরান 5 দফা আলোচনা করেছিল।